হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা ইশরাকের। দ্রুত শপথের ব্যবস্থা করার আহ্বান। ৪৮ ঘণ্টা সরকারের পদক্ষেপ পর্যবেক্ষণের পর পরবর্তী ব্যবস্থা। বিজয় হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। আমরা আশা রাখবো আদালতের রায় বাস্তবায়ন করার মাধ্যমে আগামী দিনের এজেন্ডা সেটা জনগণের কাছে ফুটিয়ে তুলে ধরবে। যদি আবারও কাল ক্ষেপণ করে তাহলে আবার আমরা এখানে এসে ঘেরাও দিব। শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিট খারিজ। ২৬ মের মধ্যে দায়িত্ব না দিলে আদালত অবমাননা হবে দাবি ইশরাকের আইনজীবীর। আপিলের ঘোষণা রিট খারিজ। আইনি প্রক্রিয়ায় ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না। ২৬ তারিখের মধ্যে শপথ নিতে হবে। শপথ যদি না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে। উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া এবং আমি সাইফুল রুদ্র। অন্য শীর্ষ সংবাদ। সাম্য হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাস ও ভিসির পদত্যাগ দাবিতে দিনভর ছাত্রদলের অবস্থান। দ্রুত ৩ দফা না মানলে যমুনার সামনে ব্লকেডের হুঁশিয়ারি। জনদুর্ভোগ তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলে ভিন্ন কিছু হাসিল করতে চায় একটি গোষ্ঠী। অভিযোগ এনসিপি নেতাদের। দিল্লির প্রেসক্রিপশনে চলতে চাইলে প্রতিরোধের হুঁশিয়ারি। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ গঠনের রোডম্যাপ চায় বিএনপি। অন্যথায় সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন বলছেন নেতারা। নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি। ২০০৮ নির্বাচনী হলফনামায় শেখ হাসিনার সম্পদের তথ্য গোপনের প্রমাণ পেল দুদক। ব্যবস্থা নিতে ইসিকে সংস্থার চিঠি। মিথ্যা তথ্য দেয়ায় নেওয়া হচ্ছে আইনি পদক্ষেপ। এবং বাংলাদেশের পক্ষ থেকে ভারত সরকারকে চিঠি দেয়া হলেও থামছে না পুশ ইন। বিভিন্ন সীমান্ত থেকে আরও ৮৩ জনকে জোর করে পাঠালো বিএসএফ। উচ্চ আদালতের রায়কে স্বাগত জানিয়ে চলমান আন্দোলন আপাতত স্থগিত করলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। হাইকোর্টের রায় মেনে দ্রুত সময়ের মধ্যে শপথের ব্যবস্থা করার আহ্বান তার। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ইশরাক। এদিকে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ তুলে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি বিএনপি নেতাকর্মীদের। আনন্দ মিছিল আর স্লোগানে মুখর রাজধানীর কাকরাইল মোড়। হাইকোর্টের রায় ইশরাক হোসেনের পক্ষে আসায় বিএনপির নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস। অক্লান্ত আন্দোলনে যে নেতাকর্মীরা টানা ৮ দিন যাবৎ ছিলেন রাজপথে, তাদের সঙ্গে দেখা করতে ছুটে আসেন ইশরাক হোসেন। ছাদখোলা গাড়ি থেকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান সমর্থকদের। পরে গণমাধ্যমে কথা বলেন আদালতের রায়ে ঘোষিত মেয়র ইশরাক। বলেন, জনভোগান্তি চিন্তা করে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ সময় তিনি সরকারকে পর্যবেক্ষণের জন্য সময় বেঁধে দেন। বিজয় হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং যেহেতু আমরা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আশা রাখবো যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর একদিনও কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করার মাধ্যমে তাদের আগামী দিনের এজেন্ডা সেটা জনগণের কাছে ফুটিয়ে তুলে ধরবে। নেতাকর্মীরা বলছেন, আদালতের রায়ে ইশরাক হোসেনের জয় হয়েছে। এটি শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং গণদাবি ছিল বলে মত তাদের। হাইকোর্ট আমাদেরকে যে রায় দিয়েছে, এই রায়ে আমরা সন্তুষ্ট। ৮ দিনের পরিশ্রম আমাদের আজকে সফল হয়েছে। পুরো ঢাকাবাসী উচ্ছ্বাসিত। এদিকে অন্তর্বর্তী সরকার থেকে ২ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। তাদের অভিযোগ, সরকারের থেকে ক্ষমতার অপব্যবহার করছেন ২ উপদেষ্টা। তারা পক্ষপাতিত্ব করছে, তাদেরকে পদত্যাগ করতে হবে। ওরা ওই জায়গায় যোগ্য না বিদেয় আজকে দেশে বিশৃঙ্খলা। যদি শপথ গ্রহণে কোনো তালবাহানা করা হয় তাহলে আবার নতুন করে আমরা রাস্তায় নামবো। আদালতের নির্দেশনা অনুযায়ী দ্রুত ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের শপথ পড়ানোর দাবি জানান সমর্থকরা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এর আগে ইশরাকের মেয়র পদের শপথ পড়াতে বাধা নেই বলে রায় দেন হাইকোর্ট। সেই সঙ্গে স্থগিত চেয়ে রিট খারিজ করা হয়।
ইশরাকের আইনজীবীরা বলছেন ২৬ মের মধ্যে শপথ না পড়ালে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবে সংশ্লিষ্ট পক্ষ, যদিও আদেশের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন রিটকারীর আইনজীবী। গত কয়েকদিন ধরে টানটান উত্তেজনা আর নাটকীয়তা। ইশরাক হোসেনের শপথ নিয়ে একদিকে রাজপথে আন্দোলন, অন্যদিকে উচ্চ আদালতে আইনি লড়াই। ইশরাকের মেয়র ইস্যুতে দিনকে দিন পরিস্থিতি জটিল আকার ধারণ করতে থাকে। বৃহস্পতিবারের আদেশকে ঘিরে হাইকোর্ট এলাকায় গড়ে তোলা হয় নিরাপত্তা বলয়। অবশেষে ইশরাকের পক্ষে আসে রায়। শপথ স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দেন উচ্চ আদালত। ইশরাকের আইনজীবীরা বলছেন, এই রায়ের পর ২৬শে মের মধ্যে শপথ না পড়ালে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আজকের এই রিজেকশনের পরে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট ডেটের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন। শপথ যদি তারা আবার গড়িমসি করে, অর্থাৎ ইশরাক হোসেনের ইনস্ট্রাকশন আছে টু ফাইল কন্টেম্প্ট অফ কোর্ট এগেইনস্ট দেম টু ব্রিং দেম বিফোর দ্য হাইয়েস্ট কোর্ট অফ দ্য কান্ট্রি। রিটকারীর আইনজীবীরা জানান, শপথ ঠেকাতে তারা এবার সর্বোচ্চ আদালতে যাবেন। মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। ইসির গেজেট অনুযায়ী আগামী সোমবার শেষ হবে ইশরাককে শপথ পড়ানোর সময়সীমা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাস ও উপাচার্যের পদত্যাগ দাবিতে শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত দিনভর অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। দ্রুত ৩ দফা না মানলে যমুনার সামনে ব্লকেডের হুঁশিয়ারি দেন নেতারা। সহপাঠীর হত্যার বিচারের দাবিতে স্লোগানে উত্তাল শাহবাগ। বৃষ্টি উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ জাতীয়তাবাদী ছাত্রদলের। সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সকাল থেকে বিকেল পর্যন্ত শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন তারা। আন্দোলনরতরা বলছেন, সাম্য হত্যায় জড়িত মূল আসামি গ্রেফতার হয়নি এখনো। প্রশাসনের ব্যর্থতায় মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে বলে অভিযোগ তাদের। অন্তর্বর্তীকালীন সরকার যে প্রশাসন আছে তারা এই হত্যার যে সঠিক তদন্ত তারা এখন পর্যন্ত করতে ব্যর্থ হয়েছে। হত্যাকাণ্ডকে জাস্টিফাই করতে চেয়েছে, সেইটা খুবই অনাকাঙ্ক্ষিত। ভাই হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না। ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় উপাচার্য ও প্রক্টরের পদত্যাগও দাবি করেন ছাত্রদলের নেতাকর্মীরা। আমরা যখন সেই বিচার নিয়ে যাই প্রক্টরের কাছে, প্রক্টর তখন আমাদেরকে এক ধরনের প্রতিহিংসা ছুড়ে দেয় আমাদের উপরে। এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা তাদের ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করবে। সংগঠনটির কেন্দ্রীয় নেতারা বলেন, সাম্য হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে গাফলতি আছে পুলিশের। যদি দাবি না মানা হয় তাহলে এর থেকে কঠিন কর্মসূচি আমরা ইনশাল্লাহ ঘোষণা করব। যদি আমাদের ভাই হত্যার বিচার না পাই আমরা যমুনা ব্লক করতে কিছু পাবো না। এদিকে দিনভর প্রধান সড়ক অবরুদ্ধ থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। অবরোধ হচ্ছে, এটা তো আমাদের আসলে একটু কষ্ট হচ্ছে। অফিস টাইমে তো কখনো আন্দোলন এইভাবে দেওয়া ঠিক না। গত 13ই মে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে হত্যা করা হয় ছাত্রদলের স্যার এএফ রহমান হল ইউনিটের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাম্যকে। এ ঘটনায় এই পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জনদুর্ভোগ তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলে ভিন্ন কিছু হাসিল করতে চায় একটি গোষ্ঠী। বিকেলে ইসি পুনর্গঠন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোটের দাবিতে রাজধানীর যাত্রাবাড়ি ও মিরপুরে আলাদা সমাবেশ থেকে এই অভিযোগ করেছেন এনসিপি নেতারা। দাবি করেন, মেয়াদ উত্তীর্ণ নির্বাচন ঘিরে ইসির গেজেট প্রকাশ প্রশ্নবিদ্ধ। দিল্লির প্রেসক্রিপশনে কেউ চলতে চাইলে তা প্রতিরোধের হুঁশিয়ারি দেন তারা। ইসি পুনর্গঠন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোটের দাবিতে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ি চৌরাস্তায় একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। সমাবেশে দলটির নেতারা অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশন গণতান্ত্রিক বাংলাদেশ চায় না। জনদুর্ভোগ তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলে একটি গোষ্ঠী ভিন্ন কিছু হাসিল করতে চায় বলেও মন্তব্য করেন এনসিপি নেতারা। যখন একই সাথে সরকারের সাথে টেবিলে নেগোশিয়েট করছে কি হবে আগামীর বাংলাদেশের রূপরেখা, সেখানে তাদের মতামত দিচ্ছে, একই সাথে তাদের আরেকটা ফোর্স রাস্তায় এসে জনগণকে ভোগান্তির মধ্যে ফেলে কোর্টের রায়ের মাধ্যমে ফেলে
একটি প্রহসনে নির্বাচনের রায়কে একটি বাস্তবায়নের পথের দিকে তারা এগিয়ে যাচ্ছে। একটি শ্রেণী নতুন করে আবার নব্য ফ্যাসিস্টদেরকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। একই দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে মিরপুরেও। এ সময় এনসিপি নেতারা বলেন, মেয়াদোত্তীর্ণ নির্বাচন ঘিরে ইসির গ্যাজেট প্রকাশ প্রশ্নবিদ্ধ। তারা জাতীয় সরকার চায়, যেটি একটি রাজনৈতিক দল, বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, তারা যেটি চায় নির্বাচন কমিশনও সেই সুরে কথা বলছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, স্থানীয় সরকার নির্বাচনের আগে কোনোভাবে এই দেশে জাতীয় সরকার নির্বাচন হতে দেওয়া হবে না। দিল্লির প্রেসক্রিপশনে কেউ চলতে চাইলে তা প্রতিরোধের হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ গঠনের রোডম্যাপ চায় বিএনপি। অন্যথায় সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থেকে কোনো রাজনৈতিক মহলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। নিরাপত্তা উপদেষ্টা উদ্দেশ্যমূলকভাবে করিডোর ইস্যুতে বিভ্রান্তি তৈরি করেছেন দাবি করে তার পদত্যাগও চেয়েছেন বিএনপি নেতারা। বেশ কয়েকদিন ধরে দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে করিডোর ইস্যু। এ নিয়ে রাষ্ট্রের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এক মেরুতে, আর ঠিক তার বিপরীতে রাজনৈতিক দলের নেতারা। আপনাদের অন্তরে অন্য কোনো বিষক্রিয়া। বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের রাষ্ট্র পরিচালনার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই। এই সরকারের নিরপেক্ষতা এবং সরকারের পরিচালনার সক্ষমতা নিয়ে জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে। রাষ্ট্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ নেই। ডক্টর খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশে বিদেশে তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের জনগণের সামনে হাজির করতে হবে। এদিকে দিনাজপুরে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের বিদেশি এজেন্ডা বাস্তবায়নের সুযোগ নেই। জনগণের শক্তির উপর আস্থা রাখুন, নিজে কোনো অবস্থাতেই কোনো বিদেশি প্রভুর কাছে আস্থা নিয়ে দেশ পরিচালনা করবেন, এইটি হবে না। এদিন বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থেকে কোনো রাজনৈতিক মহলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। বিভ্রান্তি সৃষ্টি করা, জাতীয় সংসদের নির্বাচনকে বিলম্বিত করার যে সকল উশিলা সৃষ্টি করা হচ্ছে, এটাও একটা উশিলা। যাদের সম্বন্ধে বিতর্ক আছে তাদেরকে বাদ দিয়ে কেয়ারটেকার মোডের দিকে যেতে হবে, সংখ্যা কমিয়ে আনতে হবে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। নিরাপত্তা সংশ্লিষ্ট স্পর্শকাতর বিষয়ে অন্তর্বর্তী সরকার নয়, এসব সিদ্ধান্ত ঐকমত্যের মাধ্যমে নির্বাচিত সরকার নেবে বলেও জানান বিএনপি নেতারা। রাষ্ট্র পরিচালনা করবেন, এই প্রত্যাশা আমাদের সকলের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। 2008 সালের নির্বাচনী হলফনামায় শেখ হাসিনার সম্পদের তথ্য গোপন করার প্রমাণ পেয়েছে দুদক। সংস্থাটির চেয়ারম্যান বলেছেন, নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করায় ওই নির্বাচনে শেখ হাসিনার প্রার্থী হওয়ার সুযোগ ছিল না। এ বিষয়ে এখন ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন তারা। একই সঙ্গে দুদকও আইনি পদক্ষেপ গ্রহণ করবে। 2008 সাল থেকে টানা 4 মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দেশ ছেড়ে পালানো শেখ হাসিনা। 2014 থেকে 2024 বিগত 3 নির্বাচন নিয়ে প্রশ্ন থাকলেও 2018 সালে নির্বাচন ছিল গ্রহণযোগ্য। ভোটের অধিকার তাদের মৌলিক অধিকার। তবে দুদক সেই নির্বাচনে শেখ হাসিনার হলফনামার তথ্য নিয়ে প্রশ্ন তুলেছে। তারা বলছে, 2008 সালের নির্বাচনে 1,75,000 টাকার স্থাবর সম্পদ এবং 3,47 লাখ টাকার অস্থাবর সম্পদের হিসাব দাখিল করেন। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, শেখ হাসিনার তৎকালীন সময়ে স্থাবর সম্পদ ছিল 33,66,000 টাকা আর অস্থাবর সম্পদ ছিল 5,18 লাখ টাকার। সব মিলিয়ে 2,03 লাখ টাকার বেশি সম্পদের তথ্য আড়াল করার প্রমাণ মিলেছে দুদকের অনুসন্ধানে। হলফনামায় প্রদত্ত তথ্য এবং দুদকের প্রাপ্ত তথ্য এই দুইটা বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় তিনি প্রায় 22 একর সম্পত্তি সম্পর্কে অসত্য তথ্য প্রদান করেছেন। সংবাদ সম্মেলনে দুদকের চেয়ারম্যান বলেন, তথ্য গোপন করায় শেখ হাসিনার প্রার্থীতে থাকার সুযোগ ছিল না। এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে সংস্থাটি। নির্বাচনী বিধিমালায় যা করণীয় নির্বাচন কমিশন তা করবে। তবে সাধারণভাবে আমরা যেটা বুঝতে পারি যে এতে প্রার্থিতা পদ
বহাল থাকার কোনো কারণ নেই। সুতরাং আমরা এই বিষয়টি উত্থাপন করে আমরা নির্বাচন কমিশনকে পত্র দিয়েছি। নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান দুদক চেয়ারম্যান আব্দুল মমিন। আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, আমরা সেদিকে এগিয়ে যাব। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। মানিকগঞ্জে হত্যা ও ভাঙচুরের 2 মামলায় সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে 6 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। পুলিশি পাহারায় সকালে মানিকগঞ্জ সিনিয়র দায়রা ও জজ আদালতে তোলা হয় মমতাজ বেগমকে। এ সময় জনরোষের মুখে পড়েন তিনি। আদালত চত্বরে বিক্ষুব্ধ জনতা মমতাজের শাস্তির দাবিতে স্লোগান দেন। তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন বিক্ষুব্ধ জনতা। বিএনপির অফিস ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বরগুনায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে। মামলার বিবরণ থেকে জানা গেছে 2023 সালের 17 মার্চ বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় বিএনপি কার্যালয়ে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় গত 30 এপ্রিল জেলা আওয়ামী লীগের 158 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও অনেকের বিরুদ্ধে মামলা করা হয়। এ মামলায় জামিন আবেদন বাতিল করে শম্ভুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ সময় বিএনপির নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণের শম্ভুকে ডিম নিক্ষেপ করেন। দেশের পক্ষ থেকে ভারত সরকারকে চিঠি দেয়া হলেও থামছে না পুশিন। বিভিন্ন সীমান্ত দিয়ে নারী, শিশু সহ আরও 83 জনকে জোর করে পাঠিয়েছে বিএসএফ। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে বিজিবি। বৃহস্পতিবার ফেনী, কুমিল্লা, পঞ্চগড়, লালমনিরহাট ও লক্ষ্মীপুর সীমান্ত দিয়ে জোরপূর্বক তাদের বাংলাদেশে পাঠানো হয়। বিজিবি জানায়, ভোরে ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত দিয়ে 24 জনকে পুশিন করে বিএসএফ। তারা কুড়িগ্রামের বাসিন্দা। এছাড়া কুমিল্লা সীমান্ত দিয়ে 13 ও খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে একই পরিবারের 5 সদস্যকে পুশিন করা হয়েছে। এর আগে বুধবার রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ার ভিটা ও ঝালাঙ্গি সীমান্ত দিয়ে শিশু, নারী সহ 20 জনকে পুশিন করে ভারত। ভারতে 2369 জন বাংলাদেশের নথিহীনভাবে বসবাসের কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের মধ্যে অনেকে বিভিন্ন মেয়াদে কারাভোগ করছেন। পরিচয় শনাক্তের মাধ্যমে এসব অভিবাসীদের ফেরত নেওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বলেছেন, ভারতে বাংলাদেশি বা অন্য যে কোনো দেশের নাগরিকদের অবৈধভাবে বসবাস ঠেকাতে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। भारत में अवैध तरीके से जो लोग रह रहे हैं, चाहे वो बांग्लादेश के हों चाहे किसी और देश के हों, उन पर विधिवत कानूनबद्ध कार्रवाई की जाएगी। बांग्लादेश का जहाँ तक सवाल है, हमारे यहाँ 2360 लोगों से ऊपर, इनफैक्ट अगर प्रिसाइज कहें तो 2369 ऐसे केसेस हैं। গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগে 100 টাকা খরচ কমালো সরকার। বিটিআরসি নতুন ট্যারিফ অনুযায়ী 1 জুলাই থেকে সর্বনিম্ন 500 টাকার সংযোগ 400 টাকায় পাবেন গ্রাহকরা। শুধু গ্রাহক নয়, আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়ে প্রতি এমবিপিএস ব্যান্ডউইথে খরচ কমানো হয়েছে 20%। যদিও গ্রাহক পর্যায়ে বিটিআরসির নতুন দরকে অকার্যকর বলছে ইন্টারনেট সরবরাহকারীরা। ফ্রিল্যান্সিং, অনলাইন কেনাকাটা সহ নানা কাজে দেশে দৈনিক 6800 জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহৃত হয়, যার 55%ই ব্যবহার করেন 1,46,00,000 ব্রডব্যান্ড গ্রাহক। এই অবস্থায় গেল ডিসেম্বরে গ্রাহক পর্যায়ে 3 ক্যাটাগরিতেই ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নেয় বিটিআরসি। একেবারে গ্রাহক লেভেলে আমরা দেখছি 20% মতো দাম কমানো সম্ভব। প্রায় 6 মাস পর 20% কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা। নতুন দর অনুযায়ী সর্বনিম্ন 400 টাকায় মিলবে 5 এমবিপিএস সংযোগ, 800 পরিবর্তে 700 টাকায় মিলবে 10 এমবিপিএস। যদিও সম্প্রতি 500 টাকায় 5 এর পরিবর্তে 10 এমবিপিএস গতির সেবা দিচ্ছে আইএসপিরা। মে মাসে এটার অ্যাপ্রুভ হয়, বাট ইন দ্য মিন টাইম আমরা 500 টাকায় 10 এমবিপিএস দিচ্ছি। সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে সেটা খুব একটা কার্যকর থাকছে না। বর্তমানে আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়ে প্রতি এমবিপিএস ব্যান্ডউইথ বিক্রি হয় 180 থেকে 200 টাকায়, অথচ অপারেটররা রাজস্ব ভাগাভাগি করে বিটিআরসির রেট 365 টাকা হিসাবে। এই অবস্থায় 1 জুলাই থেকে প্রতি এমবিপিএস এ দাম কমছে 100 টাকা। রেভিনিউ শেয়ারটা বিটিআরসি কিছুটা কম নিবে
এই নতুন প্রজ্ঞাপনের ক্ষেত্রে। ট্যারিফের শর্তে বিটিআরসি বলছে গ্রাহক টানা 5 দিন ইন্টারনেট বিচ্ছিন্ন থাকলে মাসিক বিল 50% দেবে। টানা 15 দিন সেবা বিচ্ছিন্ন থাকলে ওই মাসে কোনো বিল দিতে হবে না। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলায় ইসরায়েলি দূতাবাসের 2 কর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাত 9টার দিকে ইহুদি জাদুঘরের বাইরে অনুষ্ঠান চলাকালে এই ঘটনা ঘটে। একে ইহুদি বিদ্বেষী সন্ত্রাসী হামলা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে ধর্মীয় বিদ্বেষ ও উগ্রবাদের কোনো জায়গা নেই। এ ঘটনায় জড়িত সন্দেহে 30 বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। প্রকাশ্যে এ হামলার পর ইহুদি কমিউনিটিতে দেখা দিয়েছে আতঙ্ক। জননিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। সন্ধ্যার সময় পিঠের ইনজুরিতে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ থেকে ছিটকে গেলেন সৌম্য সরকার। তার বদলে হিসেবে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের দলে ছিলেন সৌম্য। দলের সঙ্গে দুবাই অবস্থান করলেও পিঠের ইনজুরিতে খেলা হয়নি একটি ম্যাচও। পরীক্ষা নিরীক্ষার পর জানা গেছে 10-12 দিনের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এই টপ অর্ডার ব্যাটসম্যানকে, যার জন্য পাকিস্তানের বিপক্ষে আসন্ন 3 ম্যাচ সিরিজে খেলতে পারবেন না সৌম্য। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। এই মুহূর্তে পিএসএল এ লাহোর কালান্দার্সের হয়ে খেলতে পাকিস্তানে অবস্থান করছেন এই অলরাউন্ডার। সেই কমিটমেন্ট শেষেই মিরাজ যোগ দেবেন জাতীয় দলে। গেল বিপিএল এর টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হলেও শুরুতে আমিরাত ও পাকিস্তান সফরের দলে ছিলেন না এই অলরাউন্ডার, যা নিয়ে বেশ সমালোচনাও হয়। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা ইশরাকের। দ্রুত শপথের ব্যবস্থা করার আহ্বান। 48 ঘন্টা সরকারের পদক্ষেপ পর্যবেক্ষণের পর পরবর্তী ব্যবস্থা। সাম্য হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাস ও ভিসির পদত্যাগ দাবিতে দিনভর ছাত্রদলের অবস্থান। দ্রুত 3 দফা না মানলে যমুনার সামনে ব্লকেডের হুঁশিয়ারি। এবং জনদুর্ভোগ তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলে ভিন্ন কিছু হাসিল করতে চায় একটি গোষ্ঠী। অভিযোগ এনসিপি নেতাদের দিল্লির প্রেসক্রিপশনে চলতে চাইলে প্রতিরোধের হুঁশিয়ারি। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়ের।